আর এবার নজর রাখবো কলকাতায় আইন সম্মেলন, আর সেখানেই দেশের প্রধান বিচারপতির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে কোনোভাবেই যেন আইনি ব্যবস্থায় রাজনীতির রং দেখা না হয়। বিচার ব্যবস্থায় কোনো রাজনীতির রং নয়, আইন প্রক্রিয়াকে পক্ষপাতের ঊর্ধ্বে রেখে মানুষের স্বার্থে কাজ করার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। Only my humble request will be to all of you. First, I want to apologize to mention this to all of you. It is not my intention to humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. এবার একটা মর্মান্তিক এবং অমানবিক ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। শহর কলকাতাতে গণপিটুনি আর তাতে মৃত্যুর অভিযোগ, শুধু তাই নয় তারপর প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এমন অভিযোগও উঠে আসছে। বউবাজারের হস্টেলে এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো রনকের কাছ থেকে। রনক, সিসি ক্যামেরার ফুটেজ পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব প্ল্যান মাফিক এই কাজটা করা হয়েছে, কি অভিযোগ? দেখো, গতকাল মোবাইল চুরির সন্দেহে এক বছর 37-এর যুবক ইরশাদ আলমকে পিটিয়ে হত্যা করা হয় এবং সেই সন্দেহে ইতিমধ্যে 14 জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। এবং যখন গতকাল সকালে এই ঘটনা ঘটেছিল ঠিক সেই সময়কার সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজ ডিলিট করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে যারা এই কাজ করেছে তাদের মধ্যে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিন্তু সামনে আসছে, কারণ তারা জানতো যে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে এবং সেই জিজ্ঞাসাবাদের সুবিধাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ চাইতে পারে। সেই কারণেই কিন্তু ঠিক এই 30 মিনিট যে সময় বাইরে এই ঝামেলাটি ঘটে, এই ইরশাদ আলমকে যখন বাইরে থেকে তুলে নিয়ে আবাসনের ভেতরে গিয়ে মারা হয়, ঠিক সেই সময়কার সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে, অর্থাৎ প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়টি, এই ইরশাদ আলম আসলে কে, মানে কিভাবে সন্দেহ করলেন এই আবাসিকরা যে সেই চুরি করতে পারে? দেখো, যারা জানা যাচ্ছে আবাসিকদের মধ্যে বেশ কয়েকজন তারা বলেছিলেন যে যে মোবাইল চুরি করেছে তার সঙ্গে ইরশাদ আলমের জামা কাপড় দেখে শনাক্ত করা হয়েছিল এবং ইরশাদ আলমকেই তারা বলেছিল তারা মোবাইল চুরি করেছে। সেই সন্দেহে ইরশাদ আলমকে ধরা হয় এবং তাকে কিন্তু প্রায় 12 থেকে 14 জন তার উপরে চড়া হয় এবং গণপিটুনি যাকে বলে সেইভাবেই কিন্তু তাকে মারা হয় এবং এমনই পরিণতি হয়, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। শুধু তাই নয়, এই যে ঘটনায় প্রায় 6টি ব্যাট ব্যবহার করা হয়েছে এবং একটি লাঠি ব্যবহার করা হয়েছে, তাকে তার মাধ্যমে তাকে মারা হয়েছে এবং ইতিমধ্যে সেগুলিকে ফরেন্সিকে পাঠানো হয়েছে। যদিও বা তার দেহ ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসছে ততক্ষণ পর্যন্ত এই যে হত্যার যে কারণ বা কিভাবে তাকে হত্যা করা হয়েছে স্পষ্টত তা বলা যাচ্ছে না, কিন্তু প্রাথমিক অনুমান পুলিশের যে এই যে ইরশাদ আলম তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর তারপরই জায়গায় জায়গায় অ্যাকশন। ফাঁসি দেওয়ার ছবিটা আপনাদের দেখাবো, যেখানে সরকারি জমি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে বোর্ড বসানো হচ্ছে। সরকারি জমি ফেরাতে উদ্যোগী প্রশাসন এবং সেখানে রীতিমতো বোর্ড বসিয়ে দেওয়া হচ্ছে, চিহ্নিতকরণ করা হয়েছে আগে আর তারপরেই হচ্ছে বোর্ড বসানোর কাজ। বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর থেকেই কিন্তু জায়গায় জায়গায় এই ছবিটাই ধরা পড়ছে, অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আমি ফাঁসি দেওয়ার এই জায়গার পরিস্থিতিটা একটু জানতে চাইবো, বোর্ড বসানোর কাজ তো শুরু হয়ে গিয়েছে। দেখো, দীর্ঘদিন ধরে বন দপ্তরের একাধিক জমি পতিত অবস্থায় রয়েছে, কোথাও বা সেই জমি কিন্তু দখল। আর সেই সমস্ত দখল জমি এবং যেগুলো পতিত জমি, যেগুলো কিন্তু ফাঁকা রয়েছে, সেই জমিকে চিহ্নিতকরণ এবং সেখানে বোর্ড বসানোর কাজ কিন্তু বন দপ্তর শুরু করেছে। একদিন আগেই আমরা দেখেছিলাম যে ভূমি রাজস্ব দপ্তর তারা বিভিন্ন জায়গায় বোর্ড লাগালো এবং তারপর দিন কিন্তু বন দপ্তর নামলো। ফাঁসি দেওয়ার মূলত বেশ কয়েকটি জায়গায় প্রায় 10টি বোর্ড লাগানো হয়েছে। শুধু ফাঁসি দেওয়া নয়, নকশালবাড়ির নন্দলাল, এখানে নন্দলাল
বিশাল জোট, সেখানেও কিন্তু বেশ কিছু এলাকা রয়েছে যেটি বন দপ্তরের জমি বলে চিহ্নিত, এবং সেই সব ফাঁকা ল্যান্ডে কিন্তু এখন পর্যন্ত প্রায় বোর্ড লাগানো হচ্ছে। এবং বন দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে, প্রায় বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু এখনো প্রায় ল্যান্ড অকুপাইড করে রয়েছে। সেই সব অকুপেশন জায়গাগুলোকে সরকারের নির্দেশে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু বন দপ্তর সেখানে সরকারি বোর্ড বসাবে, এবং যে সমস্ত পতিত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিতকরণের কাজ প্রায় শেষের দিকে, এবং বোর্ড বসানো হচ্ছে। প্রায় আজ অবধি প্রায় 10টি বোর্ড বসানো হয়েছে, এবং বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বোর্ড বসানোর কাজ হবে। এবং যে সমস্ত জায়গাগুলো দখল রয়েছে সেগুলোতে কি সিদ্ধান্ত নেবে বন দপ্তর, তা কিন্তু উচ্চ আধিকারিক থেকে নির্দেশ আসার পরেই বন দপ্তর কিন্তু কাজ করবে বলে এরকমই বাগডোগরা যিনি বন দপ্তরের রেঞ্জার তিনি কিন্তু জানিয়েছেন। বেশ, বিশ্বজিৎ। চলতে থাকবে যতদিন পর্যন্ত নির্দেশ আছে, সেই জায়গা থেকে চিহ্নিত করে বোর্ড লাগাই দেওয়া হবে। তারপরে যারা এনফোর্সমেন্টে আছে ওদেরকে নোটিশও আমরা দিব। তারপরে যেটা ডিপার্টমেন্টের নির্দেশ থাকবে সে অনুযায়ী কাজ হবে। বেসিক্যালি আমরা ফরেস্টের টিম ছিলাম, আমার পুলিশের টিম ছিল, মানে আর্ম পুলিশ টিম যেটা ফরেস্টের সাথে আছে, সে জায়গার মধ্যে কোনো অসুবিধা হয়নি। ওখানকার গ্রামের লোকও মানে আমাদেরকে সাহায্য করেছেন, কোনো অসুবিধা হয়নি। তো বাকি জায়গার মধ্যেও আশা করি কোনো অসুবিধা হবে না। আর এবার নজর রাখবো রামপুরহাটের দিকে, কারণ সেখানে সকাল থেকে উচ্ছেদের ছবি, আর সেই উচ্ছেদকে ঘিরে রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। আগে ছবিটা দেখুন, ঠিক কি অবস্থা সেখানে তৈরি হয়েছিল। রীতিমতো আর্থ মুভার ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে, এমন অবস্থা তৈরি হয়। কেন এই পরিস্থিতি তৈরি হলো, আর এই মুহূর্তেই বা কি অবস্থা, অক্ষয়ের কাছ থেকে জানবো। অক্ষয়, এখন কি পরিস্থিতি? কারণ এরকম অবস্থা তৈরি হলো যে আর্থ মুভার ফিরিয়ে নিয়ে যেতে হলো। দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট পৌরসভার ডাকবাংলা মোড় সহ পাঁচমাথা মোড় এই সমস্ত এলাকায় রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন গতকাল মাইকিং করেছিল। এগুলোতে সরকারি জায়গা ঘিরে যেগুলো অবৈধ নির্মাণ আছে এবং ফুটপাত আছে সেগুলি উচ্ছেদ করা হবে। এবং তারপর থেকেই আজ সকাল থেকে যে সমস্ত হকাররা আছে, ব্যবসায়ীরা আছে, তারা পরিবার নিয়ে একত্রিত হয় এবং জমায়েত হয় এবং এই উচ্ছেদের প্রতিরোধ করেন। সকাল সকাল বিদ্যুৎ দপ্তরে গাড়ি আসে, বিদ্যুৎ দপ্তরে গাড়ি ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রেল পুলিশের পক্ষ থেকেও রামপুরহাট রেল স্টেশন সংলগ্ন এলাকাতেও রেলের যে উচ্ছেদ, সেই উচ্ছেদ অভিযানের নামে রেল পুলিশ আসতেই আবার ব্যবসায়ীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় বসে পড়েন, বুলডোজারের সামনে বসে পড়ে। এই মুহূর্তে একটু যে ছবিটা দেখাবো, রেল পুলিশ এখন যে রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকা, সেখানে রেল পুলিশের যারা আধিকারিক আছে এবং রেল পুলিশ আছে তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের ঠিক সামনেই বসে আছেন এবং শেষ হকারদের চাপে পড়ে সেই বুলডোজার কিন্তু ফিরিয়ে নেয় রেল পুলিশ। তবে রেল পুলিশ এখনো পর্যন্ত করছে না। হকারদের একটাই দাবি, তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে তুলে দেওয়া যাবে না। তাহলে অক্ষয়, যে ছবিটা ধরা পড়লো, অর্থাৎ দুটো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় রেলের উচ্ছেদকে কেন্দ্র করে এবং আগে যে উচ্ছেদ সকাল থেকে চলছিল। একদমই তাই। সকালে যে পৌরসভার তরফ থেকে যে উচ্ছেদ করার কথা ছিল সেখানেও যেমন উত্তেজনা ছড়ায়, পাশাপাশি রেলের যে উচ্ছেদ করার কথা সেখানেও কিন্তু সকাল থেকে এই উত্তেজনা চলছে এবং প্রায় 2 ঘন্টা কেটে গেল, এখনো কিন্তু রেলের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে আজকে উচ্ছেদ করা হবে না বা তেমন কিছু। তবে যে বুলডোজারটি ছিল সেটা কিন্তু হকারদের চাপে পড়ে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে রেল পুলিশ। তবে এখনো পর্যন্ত আন্দোলন করছেন হকাররা। হকারদের একটাই দাবি, তাদের বিকল্প ব্যবস্থা না করে দিলে তারা কিন্তু আন্দোলন থেকে করবে না এবং আগামী দিনেও তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। বেশ, এখানে বেকার যুবক, শিক্ষিত যুবকরা ফুটের ওপর দোকানে ব্যবসা করতে বাধ্য হয়েছেন। এদের পরিবার আছে। এখানে আমরা প্রশাসনের কাছে এবং রেলের কাছে আমাদের অনুরোধ, তারা যেন দোকানদারদের সঙ্গে আলোচনায় বসে এবং আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করে এই বেকারদের পাশে থাকে। দিকে দিকে অশান্তির ছবি ধরা পড়ছে, বিক্ষোভের ছবি ধরা পড়ছে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে। কিন্তু বনগাঁর যে ছবিটা এবার আপনাদের দেখাবো, সেখানে হকাররাই কিন্তু দখল মুক্ত করে দিচ্ছেন এবং সময় যা দেওয়া হয়েছিল সেই সময়সীমার আগেই কিন্তু হকার উচ্ছেদ অভিযান তাদের নিজেদের তরফ থেকে ফুটপাত দখল মুক্ত করছেন হকাররাই। এবং যশোর রোড ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানানো হচ্ছে। জবরদখল মুক্ত করবার জন্য যে প্রচার অভিযান ইতিমধ্যে করা হয়েছিল
সেই মোতাবেক রেলবাজার এবং যশোর রোডের ব্যবসায়ীবৃন্দ ইতিমধ্যে তাদের কাজ শুরু করায় রেলবাজার ব্যবসায়ী এবং যশোর রোড ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানানো হচ্ছে। এখন মানুষ যদি অনুরোধ করলে শোনে তাহলে তো বুলডোজার চালানোর কোনো মানে হয় না। সময় দিয়েছে, আমরা যেটুকু কেটে নিতে বলেছে আমরা সেটুকু কেটে নিয়ে ফুটপাত খালি করে দেওয়া হবে। আমাদের কোনো আপত্তি নেই, আমরাও ব্যবসা করি, পৌরসভা তাদের কাজ করি। আমরা কৃতজ্ঞ বনগাঁ ব্যবসাদার সমিতির সঙ্গে যৌথ মিটিংয়ের ফল হিসেবে আজকে যে সমস্ত ব্যবসাদাররা নিজেরাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা সঠিক এবং পৌরসভার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টজনিত ঘটনা না ঘটে এবং বনগাঁকে সুন্দর দেখায়, সেটাকে তারা অনুধাবন করতে পেরেছে আমাদের অনুরোধের পরে। আমরা সেই সমাধানের রাস্তা সব ঐক্যমত্য হয়েই কাজগুলো করছি। আর এবার নজর রাখবো আসানসোলে ডাকাতির ছক, কিন্তু ডাকাতি করার আগেই কিন্তু ডাকাত দল ধরা পড়ে গেল। আসানসোলে ডাকাতির ছক করেছিলেন তারা, কিন্তু তার আগেই ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হলো ডাকাত দলকে। এ বিষয়ে আরো বিস্তারিত দীপক জানাবে আমাদের। দীপক, আবারও দীপকের কাছেই যাব। দীপক, আসানসোলে ডাকাতির ছক কষলেন, কিন্তু তার আগে কিভাবে ডাকাত দলকে গ্রেপ্তার করা হলো ঝাড়খণ্ড থেকে? দেখো, একেবারে ডাকাতির আগেই বড়সড় সাফল্য পুলিশের বলা যেতেই পারে। বিহার থেকে বেশ কিছু ডাকাত দল তারা আসানসোলের উদ্দেশ্য আসছিল, ডাকাতির উদ্দেশ্য, এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে কি সোনার দোকানেই ডাকাতি করার উদ্দেশ্যে তারা বিহার থেকে রওনা দিয়েছিল আসানসোলের দিকে। এই খবর যখন বিহার পুলিশের কাছে পায় ঝাড়খণ্ড পুলিশ, তখন ঝাড়খণ্ড পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশের সঙ্গে প্রথমে যোগাযোগ করে এবং ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকার যে কটি পথ আছে সেই পথে নাকা চেকিং শুরু করে, নাকা তল্লাশি শুরু করে, এবং সেই নাকা তল্লাশিতে ধরা পড়ে একটি 4 চাকা গাড়ি, যার মধ্যে থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 5 জন ডাকাত এই গাড়িতে ছিল, যার মধ্যে 3 জন কোনোভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে, এবং 2 ডাকাতকে ধরতে পেরেছে পুলিশ। এবং ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এরা সবকটি 5 জনই হচ্ছে বিহারের বাসিন্দা এবং আসানসোলের উদ্দেশ্যে তারা আসছিল এবং ডাকাতির উদ্দেশ্যে আসছিল। এবং দিন কয়েক আগে যেভাবে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল রানীগঞ্জে, ঠিক একইভাবে বিহার থেকে ডাকাত দল তারা এই রাজ্যে আসছিল, আসানসোলে আসছিল এবং ডাকাতি করার উদ্দেশ্যে এবং সোনার দোকানেই ডাকাতি করতে আসছিল। তাকে কিন্তু আটকে দিল পুলিশের তৎপরতায়, সেই ডাকাতি আটকানো গেল এবং ডাকাত দল এখন পুলিশের হাতে। বেশ দীপক, এসডিপিও কি বলছেন শোনাবো। गुप्त सूचना मिली थी कि कुछ पेशेवर अपराध कर्मी भारी संख्या में हथियार के साथ में आसनसोल के लिए निकले हैं, गिरिडीह से होते हुए जीटी रोड होते हुए आसनसोल में एक बड़ी घटना को अंजाम देने के लिए, एक डकैती की बड़ी घटना को अंजाम देने के लिए निकले हुए हैं। उस संदर्भ में हमें अलर्ट किया गया और एक टीम हमारे द्वारा गठित करके सीनियर एसपी सर के द्वारा चेकिंग के क्रम में वो जैसे ही गाड़ी हम लोग के द्वारा रोका गया, वो निकल कर उसमें से भागने लगे। तो दौड़ाकर उसमें से 2 व्यक्तियों को पकड़ा गया। ये लोग के मन में था कि जाना है, घटना को अंजाम देना है, जो यहाँ का जो लोकल जो है आसनसोल का। আর এবার রায়গঞ্জ মেডিকেলের দিকে নজর রাখবো, কারণ সেখানে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের এই ধর্না কেন? কারণ জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনা, এবং সেই মারধরের ঘটনাতেই কিন্তু জুনিয়র ডাক্তারদের এই ধর্না। আরো বিস্তারিত মুক্তার কাছ থেকে জানবো। মুক্তা, কতক্ষণ ধরে এই ধর্না চলছে এবং কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো সোনিয়া, গতকাল রায়গঞ্জ মেডিকেল কলেজে এক রোগীর চিকিৎসা করতে এসে চিকিৎসা গাফিলতিতেই কিন্তু ডাক্তার এবং যে রোগীর আত্মীয়রা রয়েছে তাদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। তবে গতকাল থেকে কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থানে বসছে। তাদের বক্তব্য, যারা ডাক্তারদেরকে আক্রমণ করেছে এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তাদেরকে অবিলম্বে এবং পাশাপাশি রায়গঞ্জ থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি যে আরো যে যারা দুষ্কৃতীরা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। সেই কারণে কিন্তু রায়গঞ্জ মেডিকেলের সামনে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে এবং প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই অবস্থানে জারি রয়েছে। তাই এই শুধু ইমার্জেন্সি খোলা থাকলে কিন্তু অন্য সমস্ত পরিষেবা কিন্তু বন্ধ রেখেছে জুনিয়র ডাক্তাররা। তবে এই পরিষেবা বন্ধ রাখাতে কিন্তু প্রচুর সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যারা চিকিৎসা করতে আসে তারা কিন্তু সমস্যা পড়তে হচ্ছে। তবে তাদের যারা জুনিয়রদের ডাক্তারের বক্তব্য যে আমাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, পুলিশ
প্রশাসনকে দায়ভার দিতে হবে, কারণ 24 ঘন্টা পেরিয়ে গেলে দুজনকে গ্রেপ্তার করা হলে আরো বাদবাকিকে কেন গ্রেপ্তার করছে না রায়গঞ্জ থানা পুলিশ, সেই কিন্তু দাবি তুলছে জুনিয়র ডাক্তাররা। একেবারে দাবি তুলছেন জুনিয়র ডাক্তাররা। বেশ মুক্তা, আমাদের দাবি ছিল এটাই যে আমাদের যে সমস্ত ডক্টরদের প্রতি হাত দেওয়া হয়েছে, ডক্টর সেফটির কথা ভেবে আমরা বলেছিলাম যারা এই জিনিসটা করেছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ অ্যারেস্ট করবে। কিন্তু যেহেতু আমাদের দাবি পুলিশ মানেনি যে ধর্না, সেটা চালিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমরা কোনোদিনই পেশেন্ট পার্টির অপোজিট নয়, আমরা কোনোদিনই চাই না এখানে কোনো রকম অব্যবস্থার সৃষ্টি হোক। নর্মালি যেভাবে এমার্জেন্সি চলে তার চেয়ে অনেক বেশি সংখ্যক ডাক্তার দিয়ে এমার্জেন্সি পরিষেবা চালু আছে। রোগীদের মুমূর্ষু অবস্থার কথা মাথায় রেখে ওয়ার্ডে যে সমস্ত পেশেন্ট ভর্তি আছে তাদেরকে আমাদের হাউস স্টাফ দাদারা, সিনিয়র ডক্টররা, মেডিকেল অফিসাররা নিরন্তর সারাদিন 24/7 পরিষেবা দিয়ে যাচ্ছে। আমরাই যদি দিনের পর দিন মার খাই, কিছু হুলিগানস যদি আমাদের উপরেই অ্যাটাক করে যায় দিনের পর দিন, তাহলে আমরা কিভাবে সেফ ফিল করবো এই প্রফেশনটার মধ্যে? আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে, তার কারণ উত্তরবঙ্গে অতি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের মানুষজন ভাবছেন যে কবে ভারী বৃষ্টি হবে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টির। আরো বিস্তারিত অবশ্যই জানবো বিশ্বজিতের কাছ থেকে, কখন বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির পূর্বাভাস কখন কখন থাকছে। বিশ্বজিৎ, আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। আজ এবং আগামীকাল এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় 9 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, এই যে জেলাগুলি বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি 9 জেলাতে হবে এবং আগামীকালও 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই যে 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল। এবং বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি হবে। এবং 4-5 দিন, আগামী 4-5 দিন এই ধরনের আবহাওয়া থাকবে, মেঘলা ও আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে এবং নিচের দিকের জেলাগুলির মধ্যে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা ও দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ রাজ্য জুড়ে বৃষ্টি আজকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে এমনিতেই এত বৃষ্টি হচ্ছে তার জেরে বারবার ধস, আবারও কিন্তু পাহাড়ে ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বিপর্যস্ত অবস্থা। 10 নম্বর জাতীয় সড়কে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু 10 নম্বর জাতীয় সড়কে লিকুভির এবং 28 মাইল তার মাঝে কিন্তু এই ধসের ঘটনা। পার্থর কাছ থেকে জানবো, পার্থ এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ লাইফ লাইন তো একেবারে বন্ধ, যে পরিস্থিতি, যে অবস্থা তৈরি হয়েছে, পর্যটক, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি অবস্থা? একেবারে তাই, দেখো শুধু লিকুভিরই নয়, একেবারে সেবক থেকে সেবক করোনেশন সেতু লাগোয়া এলাকা থেকে শুরু করে একেবারে 28 মাইল পর্যন্ত দীর্ঘ পথে একাধিক জায়গায় কিন্তু ধস, কার্যত ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। আমরা একেবারে সাত সকালে কিন্তু ধস নামে লিকুভির এবং 28 মাইলের মাঝে, তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল জাতীয় সড়ক দিয়ে। তারপর সেবক থেকে লিকুভিরের মাঝে একাধিক জায়গায় ধস নামে। সব মিলিয়ে একেবারে ধসে জেরবারে এই 10 নম্বর জাতীয় সড়ক। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তো বটেই, পর্যটকরাও কিন্তু এর শিকার হয়েছে এবং ঘুরপথে গাড়ি চলাচল করছে। দিনভর এই ভোগান্তি থাকবে, যদিও পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধস সারানোর কাজ শুরু করেছে। তারা চেষ্টা চালাচ্ছে যাতে দ্রুত অন্ততপক্ষে ওয়ান ওয়ে ট্রাফিকিং, অর্থাৎ একমুখী যান চলাচল যাতে করানো যায়, সেই চেষ্টায় তারা চালাচ্ছে। আপাতত কিন্তু ঘুরপথে গাড়ি চলাচল করছে। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং গ্যাংটকের যোগাযোগ চলছে ঘুরপথে। শিলিগুড়ি থেকে সেবক থেকে ডুয়ার্স হয়ে লাভা, আলগাড়া হয়ে পৌঁছচ্ছে কালিম্পং, আবার কালিম্পং থেকে মংসং হয়ে বিকল্প পথ ধরে পৌঁছচ্ছে রংপুর। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পর্যটকদের অনেকটা ঘুরপথে অনেকটা সময় নিয়ে নামতে হচ্ছে, তেমনি নিত্যযাত্রী আমরা জানি যে কালিম্পং এবং গ্যাংটকের প্রচুর রোগী প্রতিদিনই কিন্তু চিকিৎসা করাতে আসেন শিলিগুড়িতে, তাদেরও অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং বছরের শুরুতেই কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক, এর আগে আমরা দেখছি তিস্তা, মিল্লিতে, এবং আবারও নতুন করে ধস নামায় কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ বিপর্যস্ত হয়ে গেছে পুরো পরিস্থিতি। বেশ পার্থ।